গাজীপুরে নৃশংসভাবে একজন সাংবাদিক খুন হয়েছেন, আরেকজন আহত হয়েছেন। এই ঘটনার নেপথ্যের কারণ আপনি আপনি বের করেছেন এবং আপনি ইন্টারভিউ করেছেন গাজীপুরের পুলিশ কমিশনারের। আপনি এ বিষয়ে আর কি জানেন? আপনি আপনি আপনার কাছে জানতে চাই। সো জানার আগে কি আমি আপনি যে ইন্টারভিউটা নিয়েছেন আমি কি এটা একটু প্লে করব? জি জি, আমরা চাই আমাদের দর্শকদেরকে আগে এটা আমরা একটু শোনাতে চাই যে গাজীপুরের হুম, পুলিশ কমিশনার মিস্টার নাজমুল তিনি এই বিষয়ে কি হুম, বলেছেন, আমরা সেটা একটু শুনে নিই, তারপর আলোচনায় ফিরে আসছি। জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। এই যে গাজীপুরের এই ঘটনাটা একটু মানে জানতে চাই আপনার কাছে, এটা কি কোনো ক্লু বের করতে পেরেছেন? ওই যে আমি আপনার কাছে পাঠাইছি, ওই যে হয়েছে কি, ওই যে হানি ট্র্যাপে ওই একটা মেয়েকে দিয়ে হানি ট্র্যাপ করে, তো তার কারো কাছে টাকা পয়সা দেখলে তাকে মানে তার সাথে কথা বলে তারা হোটেল টোটেল নেওয়ার চেষ্টা করতো, নিয়ে তার কাছ থেকে সর্বোচ্চ নিয়ে যেত। এরকম একটা গ্রুপ কাজ করছিল বিভিন্ন জায়গায়। তো ওদের সাথে ওই মেয়ের সাথে আবার 5-7 জন ওই যে চাপাতি হাতে বিভিন্ন জায়গায় দূরে দূরে থাকে। তো এরকম একটা বাচ্চা নামে এক লোককে এরকম হানি ট্যাপে ফেলাইছে। বাসা যখন বুঝে গেছে তখন মেয়ের সাথে হাতাহাতি মানে ধাক্কাধাক্কি করতেছিল। তখন ওই যে তার আগে থেকে উৎপাতা 5-7টা ছেলে পেলে আমরা চিহ্নিত করে ফেলছি, ওরা এসে ওই ওই ভদ্রলোককে কোপানো শুরু করে। তো অনেক লোকের মধ্যে ভদ্রলোক দৌড়ে যখন পালায় যাচ্ছিল তখন ওই যে কোপানোর ছবির ভিডিও এই সাংবাদিক তুলছিল। তখন ওই যেহেতু সাংবাদিক তুলে ফেলছে, তাদেরকে চেড়ে ফেলছে, তখন এই সাংবাদিককে দৌড়ে গিয়ে কোপায় মেরে ফেলছে। এই ঘটনাটা। কিন্তু এই যে মানে অনেকে যে সোশ্যাল মিডিয়াতে বলতেছে যে এই তুহিনকে নাকি মারা হয়েছে ওই চাঁদাবাজির ঘটনা প্রকাশ করার কারণে, এগুলা সব মিথ্যে। আচ্ছা, এগুলা কোনো ভিত্তি নাই। আর আরেকটা যে ঘটনা ঘটলো যে আনোয়ার হোসেন সৌরভ, ওইটার কাহিনীটা কি? ওই আনোয়ার হোসেন সৌরভ অনেক মেয়ের সাথে সে মানে দৈহিক সম্পর্ক ছিল, অনেকগুলো ছবি আমার কাছে আপনাকে পাঠাই। তো ওই মেয়েদের জেয়ার হিসেবে তাকে মারধর করছে, পর পুলিশ উদ্ধার করে, খুব বেশি মারে নাই, পুলিশ উদ্ধার করে তাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। এই আচ্ছা, সে অলরেডি চলে গেছে, সে হাসপাতালে নেই তাহলে? হাসপাতালে নেই। আচ্ছা, অথচ দেখেন অনেকে বলছে যে সে নাকি মারা গেছে, এরকম গুজবও আসছে। না না, তো আপনি দেখলেন যে এখানে গাজীপুরের যিনি পুলিশ কমিশনার নাজমুল করিম খান তিনি স্পষ্ট করেই কিন্তু পুরো ঘটনাটা সম্পর্কে সবকিছু বললেন। কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে চরম মানে দায়িত্ব জ্ঞানহীন ভাবে মানুষ এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পোস্ট করছে। আমরা জানি যে আমাদের সামনে নির্বাচনের মাস, নির্বাচন আসছে, নির্বাচন হবে এই দেশে। তো এখন যে যেভাবে পারছে বিভ্রান্তি ছড়াচ্ছে। আর এক্ষেত্রে একটা সফট টার্গেট হয়ে গিয়েছে যে বিএনপি, যে বিএনপি কে এখন কিভাবে কালিমালিপ্ত করা যায়, বিএনপি কে কিভাবে চাঁদাবাজ দল হিসেবে প্রচার করা যায়। তো তারই অংশ হিসেবে আমরা দেখতে পেলাম যে অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে সার্জিস আলম এবং আপনি দেখেছেন চট্টগ্রামের যিনি বৈষম্য আন্দোলনের সমন্বয়ক ছিলেন বা যিনি এখন এনসিপির একজন নেতা তালাত মাহমুদ রাফি, তারা কপি পেস্ট করে তারা ফেসবুকে প্রচার চালালো যে চাঁদাবাজির ঘটনায় বিএনপির লোকজন এই দুই সাংবাদিককে তারা একজনকে নিহত করেছেন, একজনকে আহত করেছেন। তো এখন কথা হচ্ছে এই যে তারা যে ফেসবুকে এরকম একটা পোস্ট করে দিলেন, পরবর্তী সময়ে কিন্তু তালাত মাহমুদ রাফি বুঝতে পারলেন যে এটা একটা গুজব ছিল, এটা ভুল তথ্য, তিনি তার ফেসবুক পোস্টটা ডিলিট করে দেন। কিন্তু সার্জিস আলম তিনি কিন্তু এরকম একটা মিথ্যা তথ্য দিয়ে পোস্ট তো তিনি ডিলিট করেনি নাই, তিনি জাতির কাছে যেন ক্ষমাও চান নাই যে আমি একটা ভুল তথ্য দিয়েছিলাম বা বিএনপিকে আমি এখানে শুধু শুধু মিথ্যা অপবাদ দিয়েছিলাম, তিনি বলেন নাই। তো এর মাধ্যমে কি প্রমাণ হচ্ছে যে এরা আগামীতে কি রাজনীতি করবে? তাই এখনই যারা মিথ্যার উপর ভর করে রাজনীতি করতে চায় তারা দেশ জাতিকে আগামীতে কি উপহার দিবে? আর সবচেয়ে বড় কথা, এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনাকে কেন্দ্র করে এই যে মানে সোশ্যাল মিডিয়াতে যেটা মিডিয়া ট্রায়াল আমরা দেখতে পেলাম বিএনপির বিরুদ্ধে, এটা খুবই দুঃখজনক। আপনি আপনার নির্বাচনী প্রতিপক্ষের বিরুদ্ধে আপনি তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে আপনি তাকে আক্রমণ করুন, ঘায়েল করুন, জনগণ সেটাকে ওয়েলকাম করবে। কিন্তু জাস্ট আপনার প্রতিপক্ষ বলে আপনি একটা মিথ্যা অপবাদ লাগিয়ে দেবেন, এটা আসলে কোনো ভালো রাজনীতির ধারা কিন্তু বহন করে না। তা আমি এজন্যই কিন্তু চেয়েছিলাম যে আমি সরাসরি যিনি গাজীপুরের পুলিশ কমিশনার আমি তার শরণাপন্ন হবো এবং তাদের কাছ থেকে প্রকৃত সত্যটা আমি জেনে আমার দর্শকদেরকে জানাবো। সেজন্যই কিন্তু আমি ওদিন নাজমুল করিম খানকে আমি ফোন করলাম এবং তার কাছ থেকে পুরো বিষয়টা আমি জেনে আমার দর্শকদেরকে জানালাম। এর মাধ্যমে যত আমাদের কনফিউশন ছিল এই বিষয়টা নিয়ে বা যাদের মনে তখনও সন্দেহ ছিল যে আসলে প্রকৃত সত্যটা কি, এটা কিন্তু দূরীভূত হয়ে গেল। তো এখন মূল বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে? মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে গাজীপুরের এখানে আপনার প্রথমে যে ঘটনাটা ঘটেছিল, এই যে জন্য আনোয়ার নামে একটা সো কল্ড একটা যে সাংবাদিক যাকে বলা হচ্ছে, এই লোকটি আসলে কিন্তু প্রকৃতপক্ষে কোনো সাংবাদিক নয়, সে একটা স্থানীয় একটা ভুইফোর পত্রিকা বা পোর্টালের
সে তথাকথিত সাংবাদিক, কিন্তু সাংবাদিকতা পেশার আড়ালে এই ব্যক্তি মূলত অন্যের স্ত্রীদেরকে ভাগিয়ে নিয়ে যায়। সে বিভিন্ন মেয়ে মানুষকে তিনি তার সাথে পরক্রিয়া করে, পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে তাদের সাথে ছবি তোলে, ভিডিও তোলে, তারপর তাদেরকে ব্ল্যাকমেইল করে। তো পুরো এলাকাতে কিন্তু এই আনোয়ারের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে। এবং আমি গাজীপুরে আমার যারা সোর্স রয়েছে বা স্থানীয় বিভিন্ন সাংবাদিক রয়েছেন, তাদের সাথে আমি যখন কথাবার্তা বলেছি, তারাও আমাকে যেটা জানালেন যে আসলে এই আনোয়ারের মতো জঘন্য ব্যক্তি ওখানে খুব কমই আছে। অত্যন্ত জঘন্য, সে নারীদেরকে বিভিন্ন ট্র্যাপে ফেলে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে, এবং এ নিয়ে প্রচুর নারীদের মানে যারা হাজবেন্ড তারা বিরক্ত, তারা তাকে মানে এজন্য শাস্তি দেওয়ার জন্য তারা উদ্যোগ গ্রহণ করছিলেন। তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, কিছু করতে পারেননি। পরবর্তীতে অনেকগুলো তার যারা প্রতিপক্ষ তৈরি হয়েছিল, মানে যেসব নারীদের সাথে সে সম্পর্ক করেছে, তাদের হাজবেন্ড বা বয়ফ্রেন্ড, তারা একত্র হয়েই কিন্তু তাকে এভাবে ধোলাই দিয়েছে। তো অবশ্যই আমরা কখনো কোনো এই মব জাস্টিস যেটাকে বলা হয়, আমরা এই মব ভায়োলেন্সের পক্ষে নই। তো এই যে আনোয়ারকে যেভাবে ইট দিয়ে বাড়ি মেরে থেতলে দেওয়া হয়েছে, আমি এটার অবশ্যই নিন্দা জানাই। কিন্তু এটাও বুঝতে হবে যে আনোয়ার যে কাজটা করেছে, সে যে এত নারীর সাথে যে সে এই উল্টাপাল্টা কার্যক্রম করেছে, এ কারণে মানে যারা ক্ষুব্ধ মানুষজন ছিল তারা তাকে এভাবে প্রহার করেছে। এখন এটাকে যারা বলছে এটা চাঁদাবাজির ঘটনা ফাঁস করার কারণে বা চাঁদাবাজি রিলেটেড ঘটনা, এটা মানুষজন না জেনেই প্রকাশ করেছে। তারপরে অনেকে এরকমও গুজব ছেড়েছিল যে আনোয়ারকে হয়তো মেরেই ফেলেছে, মানে ভিডিও আপলোড করে ফুটেজ দিয়ে বলা হচ্ছে তাকে মেরেই ফেলা হয়েছে। কিন্তু পরে দেখা গেল যে তাকে ওই হাসপাতালে নেওয়ার পরে ফার্স্ট এইড ট্রিটমেন্ট দিয়ে তাকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ তার অবস্থা কোনো গুরুতর ছিল না, সামান্য আহত সে হয়েছে, তারপর তাকে ফার্স্ট এইড ট্রিটমেন্ট দিয়ে সাথে সাথে হাসপাতাল থেকে তাকে রিলিজ করে দেওয়া হয়। তো এটা হচ্ছে আনোয়ারের এই ঘটনাটা। আর এরপরে যে ঘটনাটা ঘটে সেটা আপনি জানেন, যে একজন ব্যক্তিকে যে নির্মম ভাবে তাকে যে জবাই করে হত্যা করা হলো। তো এখন এই যে জবাই করে হত্যা করা হলো তুহিন, সে একটা মানে সাংবাদিক, এবং সে ওই গাজীপুরের একজন মোটামুটি ওই এলাকার সকলেই তাকে চেনে, একজন সাংবাদিক। কিন্তু এখানে কোনো চাঁদাবাজির ঘটনা নিয়ে রিপোর্ট করার কারণে কিন্তু তাকে আক্রমণ করা হয়নি। তিনি ওই সময় ওই একটা মার্কেটের ভেতরে একটা হানি ট্র্যাপের একটা ফাঁদ পাতা হচ্ছিল, এবং ওই ঘটনাটাকে তিনি তার মোবাইল ফোনে ধারণ করছিলেন। তো যারা ওই মানে অস্ত্রশস্ত্র হাতে নিয়ে একজন লোককে মারতে উদ্যত হয়েছিল, তারা যখন দেখলো যে এখানে তুহিন পাশ থেকে তিনি ভিডিও করছেন, তো তারা ধরা পড়ে যাওয়ার ভয়েই কিন্তু পরবর্তীতে তুহিনকে পার্শ্ববর্তী একটা চায়ের দোকানে গিয়ে আবিষ্কার করলো যে সেখানে সে চা খাচ্ছে। ওই অবস্থায় গিয়ে তারা অতর্কিত হামলা চালায় তুহিনের উপর, এবং ওখানেই তাকে তারা একদম হত্যা করে, প্রকাশ্যে মানুষের সামনে হত্যা করে ফেলে। তো এখন সিসিটিভি ফুটেজ ধরে এবং যারা যারা ওই কর্মের সাথে জড়িত ছিল, অপকর্মের সাথে, প্রত্যেককে আইডেন্টিফাই করা হয়েছে এবং প্রত্যেকে কিন্তু বর্তমানে গ্রেপ্তার হয়েছে। প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু ঘটনার সাথে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, এবং এখানে কাউকেই কিন্তু বলতে শোনা যায়নি যে এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেছে বা এখানে বিএনপি কোনো সংশ্লিষ্টতা ছিল। পুরো ঘটনাটাই ছিল যে তাদের ওই অপকর্মটি তুহিন তার মোবাইল ক্যামেরায় ধারণ করে ফেলেছিল, এবং এই কারণেই তুহিনকে প্রাণ দিতে হয়েছে। তো এই হলো এই দুটো ঘটনার মূল কাহিনী। কিন্তু এই মূল কাহিনীর সত্য মিথ্যা যাচাই না করে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা মিডিয়া ট্রায়াল করা হলো, এর মাধ্যমে একটা বিষয় প্রমাণিত হচ্ছে যে আগামী দিনগুলোতেও কিন্তু আমরা এ ধরনের মিডিয়া ট্রায়াল দেখতে পাবো। অর্থাৎ আপনি যেভাবে হোক বিএনপিকে কলঙ্কিত করা বা এই যে অপপ্রচারণ, এগুলো করে জাস্ট নিজেদের রাজনৈতিক একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছেন। তাই মনে করি যে জামায়াত ইসলামী হোক বা এনসিপি হোক, যারা এই ধরনের কাজকর্মগুলো করছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের স্ট্রং একটা অবস্থান আছে বলে এটাকে পুঁজি করে যা ইচ্ছা তাই গুজব রটিয়ে দিচ্ছেন, এটা আসলে আমি মনে করি যে কোনো দায়িত্বশীল আচরণ নয়। তা আমি আসলে এই মুহূর্তে সকলের কাছে দায়িত্বশীলতা মানে প্রত্যাশা করি। আগামী নির্বাচনকে সামনে রেখে যে যত দায়িত্বশীল আচরণ করতে পারবে, আমি মনে করি জনগণের কাছে সে তত বেশি শ্রদ্ধার পাত্র হবে। আর যারা এই ধরনের গুজব টুজব দিয়ে আপনি তো টেম্পোরারি গেইন করতে পারবেন, মানুষকে টেম্পোরারিলি আপনি বিভ্রান্ত করতে পারবেন, কিন্তু দিন শেষে যখন প্রকৃত সত্যটা সামনে আসবে তখন কিন্তু আপনার ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। যেভাবে এখন এই সার্জিস আলম, আপনি দেখেন যে তাকে ফেসবুকে মানুষ কিভাবে গালাগালি করছে। তো এই বিষয়গুলো আমি মনে করি তাদেরকে অনুধাবন করা উচিত। তবে আরেকটা জিনিস সাকিব, আমি এর সাথে বলতে চাই, আপনি একটা সত্য ঘটনা উদ্ঘাটন করলেন, কিন্তু দেখলাম এখানে অনেকে অনেক ধরনের মন্তব্য করলেন। আপনি দালালি করছেন, বিএনপির দালালি করছেন, এবং আমাদের পরিচিত একজন বিখ্যাত ইউটিউবার বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সেও বলল যে আপনি মোজাম্মেল বাবুর মতো আচরণ করছেন। আমি বুঝলাম না মোজাম্মেল বাবুর কি। মোজাম্মেল বাবু তো মানে ন্যাংটা হয়ে আওয়ামী লীগের দালালি করতো। সো সত্য কথা তো সে একটাও বলতো না, কিন্তু আপনি তো সত্য উদ্ঘাটন করেছেন। সো এই এখন আসলে ব্যাপারটা কি, যারা এই ধরনের কথাবার্তা বলে তারা আসলে মানে কোনটার সাথে কোনটা কম্পেয়ার করতে হবে এটারও তার কোনো কাজই তো সত্য উদ্ঘাটন করা। যেমন মোজাম্মেল বাবু ছিল আওয়ামী লীগের একটা বেনিফিশিয়ারি, ও কোনো সাংবাদিকই ছিল না।
কিন্তু হাসিনার আমলে সে একটা টেলিভিশন চ্যানেলের মালিক বনে যায়, 71 টিভির সে ছিল একটা শেয়ার হোল্ডার। তো এখন কথা হচ্ছে যে মোজাম্মেল বাবুরা আওয়ামী লীগের চাটুকারিতা কেন করবে না? কারণ তারা আওয়ামী লীগের দ্বারা বেনিফিশিয়ারি, আওয়ামী লীগের দ্বারা একটা টিভি চ্যানেলের মালিক হয়ে গিয়েছে, তারা এই জন্য আওয়ামী লীগের কাছে দায়বদ্ধ। কিন্তু আমি বা আপনি তো বিএনপির কাছে দায়বদ্ধ নই, কারণ আমরা বিএনপির থেকে কোনো সুযোগ সুবিধা নেইনি, বিএনপি কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসেও নাই, অর্থাৎ বিএনপির কাছ থেকে সুযোগ নেওয়ার তো প্রশ্নই ওঠে না। আর বিএনপি ক্ষমতায় আসলে যদি কখনো যদি বিএনপি ক্ষমতায় আসে এবং তারপর যদি বিএনপির কাছে গিয়ে আমি বা আপনি একটা টেলিভিশন চ্যানেলের লাইসেন্স নেই, একটা পত্রিকার লাইসেন্স নেই বিএনপি সরকারের থেকে, তাদের থেকে যদি কোনো সুযোগ সুবিধা নিয়ে তাদের পক্ষে কথা বলি, তখন এ ধরনের কথা বললে কিন্তু মানায়। কিন্তু যেখানে আমি আর আপনি অন রেকর্ড বারেবার বলি যে আমরা কোনো দলের কাছে আমাদের মাথা বিক্রি করি নাই, কখনো করবো না, কোনো দলের থেকে কখনো সুযোগ সুবিধা নেই নাই, কখনো নিবও না, এইভাবে অন রেকর্ড লাইভে যখন বলি, তারপরেও যখন কেউ বলে যে আমরা বিএনপির টাকা খাই বা বিএনপির পক্ষে ওকালতি করছি, আসলে এটা তারা না জেনে না বুঝে বলছেন। প্রকৃত সত্য হচ্ছে আমরা যেটা সত্য সেটা সত্যটা সত্য বলবো। এখন সেটা বিএনপির পক্ষে গেল না কার পক্ষে গেল সেটা আসলে দেখার আমাদের উচিত নয়, আমরা প্রকৃত সত্যটাই তুলে ধরবো। অনেক ধন্যবাদ।